নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এক্সট্রিমিজম, টেররিজম অ্যান্ড অর্গানাইজড ক্রাইম, এই তিনটে শব্দবন্ধ দিয়ে এখনকার বাংলাদেশকে সহজেই ব্যাখ্যা করা যায়। এক্সট্রিমিজম, টেররিজম আগে ছিল বাংলাদেশে, কিন্তু সেটা অনেকটা চাপা ছিল। আর এখন যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে অর্গানাইজড ক্রাইম। তাহলে আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, এই তিনটে শব্দবন্ধ বাংলাদেশের পরিস্থিতি ব্যাখ্যা করার জন্য যথেষ্ট। দেখুন, র্যাডিক্যাল ইসলাম বা ইসলামী জঙ্গি সংগঠন কতগুলো আছে গুণে শেষ করা যায় না। আইসিস আছে, আল কায়দা আছে, বোকো হারাম আছে, লস্কর ই তৈবা আছে, হিজবুত তাহরির আছে, আরো অনেক আছে। পৃথিবীতে যেসব বড় সন্ত্রাসবাদী হামলা হয় সবকিছুর পিছনে এই ধরনের সংগঠন যুক্ত। সেটা টুইন টাওয়ার ধ্বংস থেকে শুরু করে জঙ্গিদের আইইডি এক্সপ্লোশন সবকিছু হয়। আর সম্প্রতি তার সঙ্গে যুক্ত হয়েছে মুসলিমদের সেক্টেরিয়ান ভায়োলেন্স। তাহলে সনাতনীদের কোনো সংগঠন পৃথিবীতে কোথাও সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়েছে এমন কোনো তথ্য কারুর কাছে থাকলে দয়া করে জানাবেন। দিতে পারবেন না, চ্যালেঞ্জ করে বলছি। তাই র্যাডিক্যাল ইসলামের ধারক ও বাহকদের এখন একটা লক্ষ্য হচ্ছে সনাতনীদের ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত কোনো সংস্থার গায়ে সন্ত্রাসবাদী তকমা সেঁটে দেওয়া। সেজন্য বাংলাদেশের হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল ইসকনকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে চিহ্নিত করেছেন। হাইকোর্টের বিচারপতিরা সরকারের কাছে অবস্থান জানতে চেয়েছেন। অর্থাৎ জঙ্গি জিহাদিদের লক্ষ্য হলো পাপস্খলন করা আর ভক্তিবাদের আদর্শে অনুপ্রাণিত ইসকনের গায়ে সন্ত্রাসবাদী তকমা সেঁটে দেওয়া। সুবিধা হবে না। ইসকনের প্রভাব সারা পৃথিবীতে, এবং জানুয়ারি মাসের 20 তারিখের পর যে ট্রাম্প প্রশাসন আমেরিকায় শপথ নেবেন, তার ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসী গাবার্ড প্র্যাকটিসিং হিন্দু এবং ইসকনের অনুগামী। এই যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার মামলা হয়েছে, মানে দেশদ্রোহের মামলা হয়েছে। প্রথম কথা, আমি কতগুলো ছবি আপনাদের দেখাবো। আপনারা মোবাইলের স্ক্রিনে বা স্মার্ট টিভিতে যারা দেখেন তারা দেখুন। জাতীয় পতাকার অবমাননা বাংলাদেশে কিভাবে হচ্ছে আমি 4টে ছবি দেখাবো আপনাদের। তাহলে আপনারা বুঝতে পারবেন দেশদ্রোহিতার অভিযোগ কাদের বিরুদ্ধে আনা উচিত। সেটা না করে জঙ্গি জেহাদিদের ইউনূস সরকার, ভক্তি আন্দোলনের পথিকৃৎ ধারক ও বাহক ইসকনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী সংগঠনের তকমা দিতে চাইছে। এর অনেক কারণ আছে, সেগুলো আমি বলবো। তার আগে আমি একটা ব্লগ দেখতে আপনাদের অনুরোধ করব। বাংলাদেশের হিন্দু অনেক হয়েছে, এবার বাঁচার মতো করে বাঁচো। বাংলাদেশের হিন্দু অনেক হয়েছে, এবার বাঁচার মতো করে বাঁচো। এই ব্লগটি কোনো ভারতীয় করেননি, কিন্তু যিনি করেছেন তিনি একজন বাংলাদেশি, তার নাম আসাদ নূর। তিনি বিদেশে থাকেন, জঙ্গি জিহাদিদের অত্যাচারে তিনি দেশ ছেড়েছিলেন, ফিরতে পারেন না বাংলাদেশে। তিনি ব্যাখ্যা করেছেন, যেহেতু তিনি বাংলাদেশেরই তো নাগরিক, আরো অনেক তথ্য তার কাছে থাকে, সম্ভব হলে আপনারা শুনবেন সমস্যাটা কোথায় আর জঙ্গি জিহাদিদের চক্রান্তটা ঠিক কি কি তারা করতে চায়। এবার আসুন, অনেক বাংলাদেশি বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপ করেন, কমেন্ট বক্সে লেখেন এবং মেল করেন। তাদের একটা মেল সকালবেলা এসছে, আমি সেটা আপনাদের একবার
বলি। ভদ্রলোকের নাম আমি করব না, কিন্তু তিনি ধর্মে মুসলমান। এই দেখুন, লেফটেন্যান্ট আবিদ হাসান ফারাবি, সেনাবাহিনীর লোক, তিনি কি লিখছেন ফেসবুক পোস্টে, শুনুন। টহলে বের হচ্ছি এখন, ইনশাআল্লাহ আজ রাতে কিছু ঘটিয়েই সেনানিবাসে ফেরত আসব। হয় নিজে করব, নয়তো অন্য মুসলিম ভাইকে মদদ দিব, ইনশাআল্লাহ। এই জমিন আমাদের। অর্থাৎ সনাতনীরা যে অভিযোগ করছেন না, পুলিশ ও সেনা নীরব দর্শকের ভূমিকায় যখন জেহাদি জঙ্গিরা তাদের ধর্মস্থান, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের বাড়ি ঘরে আক্রমণ চালাচ্ছে, তাদের মারধর করছে, মহিলাদের সম্ভ্রমানি করছে, তখন সেনা পুলিশ নীরব দর্শক। তাহলে সেনার মধ্যে, পুলিশের মধ্যে কিভাবে র্যাডিক্যালাইজেশন হয়েছে, বাংলাদেশের ওই বন্ধু আমাকে মেল করে ওই এক সেনার আধিকারিকের বক্তব্যটা জানালেন, ফেসবুকে পোস্ট করেছেন। ভাবতে পারছেন কোথায় বাংলাদেশকে নিয়ে যেতে চাইছে এরা? এবার দেখুন, এই জঙ্গি জেহাদিদের অত্যাচারে, তাদের শরিয়া চালু করার এই উদ্যোগের জন্য মুসলিম জনগোষ্ঠী কিন্তু সারা বিশ্বে সন্দেহের মুখে পড়ছেন। পশ্চিমের বিভিন্ন দেশে কেউ যদি যান, তিনি যদি ধর্মে মুসলমান হন, এয়ারপোর্টে তাকে কত ধরনের প্রশ্নের মুখে পড়তে হয়, যাদের অভিজ্ঞতা আছে তারা আমার সঙ্গে সহমত হবে। অর্থাৎ র্যাডিক্যাল ইসলামের বারবারন্ত, জঙ্গি জেহাদিদের বারবারন্ত সারা দুনিয়ায় এখন চিন্তার বিষয়, চিন্তার কারণ। এই যে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের যে বিজয়, এই বিজয়ের তিনটে মাত্রা আছে। এক, র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে জনমত; দুই, এনজিও কালচারের বিরুদ্ধে জনমত; এবং সোকল লেফট লিবারালদের প্রতি মানুষের রায়। তাহলে র্যাডিক্যাল ইসলাম, এনজিও কালচার আর লেফট লিবারালদের বিরুদ্ধে আমেরিকার মানুষ রায় দিয়েছে, এবং পশ্চিম দুনিয়ার বিভিন্ন দেশে, বিশ্বের নানা প্রান্তে এই র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে মানুষ একজোট হচ্ছে, কারণ তারা পৃথিবীর বিপদ, মানবতার বিপদ। এই র্যাডিক্যাল ইসলামের চাষাবাদ হচ্ছে এখন বাংলাদেশে। যত তারা ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার করবেন, তাদের ধর্মস্থানে আঘাত করবেন, ধর্মস্থানকে অপবিত্র করবেন, জেনে রাখুন ভারতবর্ষেও তখন কিন্তু মসজিদে মসজিদে গিয়ে শিবলিঙ্গ খোঁজার হিড়িক পড়বে। যত সংখ্যালঘু সম্প্রদায় ওখানে নির্যাতনের মুখে পড়বে, ভারতবর্ষেও এই ধরনের দাবি উঠবে এবং সোচ্চার হবে। যারা এখনো শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করেন, বেশিরভাগ মানুষ করেন, তাদের কাছে অনুরোধ, এই পরিস্থিতি থেকে আপনারা বাংলাদেশকে বার করুন। কারণ এই বিপদ শুধু আমাদের নয়, এই বিপদ আপনাদের, শুধু ধর্মীয় সংখ্যালঘুদের নয়, যারা সহাবস্থানে বিশ্বাস করেন, যারা মানুষে মানুষে যোগাযোগে বিশ্বাস করেন, যারা উদার গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন, এই বিপদ তাদেরও। অতএব এখন কিন্তু জোট বাঁধো, তৈরি হও, এই ডাক। এটা না হলে পরে ভারতীয় উপমহাদেশের বিপদ। একে আফগানিস্তানে তালিবান রাজ প্রতিষ্ঠিত হয়েছে, পাকিস্তান ফেল স্টেট, সেক্টরিয়ান ভায়োলেন্স থেকে শুরু করে জঙ্গি জিহাদিদের সঙ্গে পাক সেনাবাহিনীর সংঘর্ষ হচ্ছে, পাকিস্তানের বৃদ্ধি ঋণাত্মক। বাংলাদেশেও যদি এই ধরনের মতাদর্শ একেবারে গেঁড়ে বসে, তাহলে ভারতীয় উপমহাদেশের নিরাপত্তা বিঘ্নিত হবে। ডক্টর ইউনূস
শান্তির নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা ওনার নেই। সারা বিশ্ব জুড়ে জনমত সংগ্রহ করা উচিত যে ডক্টর ইউনূসের নোবেল শান্তি পুরস্কার কেড়ে নেওয়া হোক। মাদার টেরেসা শান্তি পুরস্কার পেয়েছিলেন, চিরকাল শান্তির বাণী প্রতিষ্ঠা করেছেন, আর্তদের পাশে দাঁড়িয়েছেন। আর ডক্টর ইউনূস, যিনি নাকি শান্তির নোবেল পেয়েছেন, তার দেশে তিনি যে সরকারের মুখ্য উপদেষ্টা, সেখানে ধর্মীয় সংখ্যালঘুরা অত্যাচারের শিকার হচ্ছেন, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে পর্যবসিত হচ্ছেন, পরিগণিত হচ্ছেন, এবং ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত সারা বিশ্বে যাদের প্রভাব আছে সেই ইসকনকে সন্ত্রাসবাদী সংগঠন বলে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে, এবং যা হচ্ছে ডক্টর ইউনূসের মদতে হচ্ছে। আশা করেছিলাম তিনি সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে থাকবেন, কিন্তু না, সেটা হলো না। বিপদ বাড়ছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে কি কি সম্ভাবনা হতে পারে সেগুলো আমি 1, 2, 3, 4 করে বলছি আপনাদের। আপনারা আমার সঙ্গে সহমত হলে কমেন্ট বক্সে লিখবেন, যদি আপনাদের কোনো অন্য মত থাকবে সেটাও লিখবেন। দেখুন, ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছে সাংসদরা রিপোর্ট পেশ করেছেন। তাতে বাংলাদেশে অসহিষ্ণুতা, সংখ্যালঘুদের উপর আক্রমণ, বিচার ব্যবস্থাকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার বিষয়গুলোকে সামনে আনা হয়েছে, এবং অন্যান্য প্রতিষ্ঠান, কমনওয়েলথে এই রিপোর্টটা পেশ করা হবে, এবং আমার মনে হয় যে পশ্চিমী দুনিয়া এবার কঠোর পদক্ষেপ নেবে। 2, ঢাকা এখন চলমান নৈরাজ্য নগরী। বুধবার দিন সুপ্রিম কোর্টের এক বিচারপতিকে ডিম ছুঁড়ে মেরেছেন আইনজীবীরা। ইতিমধ্যেই মব জাস্টিস হচ্ছে, সুপ্রিম কোর্টের বহু বিচারপতিকে জোর করে পদত্যাগ করানো হয়েছে। এখন রায় পছন্দ হলো না, ডিম ছুঁড়ে মেরে দিল। 3, জঙ্গি জিহাদিদের সমর্থক 2 নাবালক সার্জিস এবং হাসনাত চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে তাদের গাড়ির সঙ্গে ট্রাকের বোঝায় সামান্য একটু লেগে যায়, আর কি ঘষে যায়। সঙ্গে সঙ্গে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে যে এর পিছনে ইসকন আছে, এর পিছনে ভারত আছে। অর্থাৎ কিরকম পরিকল্পিত চিত্রনাট্য দেখুন, যে ইসকন সন্ত্রাসবাদী সংগঠন, সেটাকে প্রমাণ করবার জন্য ছল চাতুরির কত আশ্রয় নেওয়া হচ্ছে, কিন্তু এই ষড়যন্ত্র টিকবে না। আমি বাংলাদেশের একজন সাংবাদিকের ব্লগ দেখি মাঝে মধ্যে, আমার মনে হয় খুব তিনি রেশনাল, কথাবার্তার মধ্যে যুক্তি আছে। তার নাম মাসুদ কামাল। হঠাৎ করে তার একটা ভিডিওতে দেখলাম তিনি বলছেন যে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছে তখন ভারত সরকার শুধু বলেছে অভ্যন্তরীণ বিষয়, আর এখন বাংলাদেশের মাটিতে ইসকনের ঘটনা নিয়ে ভারত সরকার বিবৃতি জারি করে দিল। শুনুন, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেটা প্রথম দিকে কোটা বিরোধী আন্দোলন, তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে সেটা হাসিনা হটাও আন্দোলনে পরিণত হয়েছিল। কিন্তু কোটা প্রত্যাহারের যে দাবি ছাত্ররা করেছিল সেটা মেনে নেওয়া হয়েছিল, তারপরে সেটা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে পরিণত হয়। ভারত সরকার বাংলাদেশের মাটিতে যদি সরকার বিরোধী কোনো বিক্ষোভ হয়, কোনো আন্দোলন হয়, তা ভারত সরকার কি বলবে? অভ্যন্তরীণ বিষয় ছাড়া। কিন্তু যখন এই আন্দোলনটা পুরোপুরি জঙ্গি জিহাদিদের দখলে চলে গেল, তখন অনেক সময় পেরিয়ে গেছে। হয়তো ভারত সরকারের গোয়েন্দা দপ্তর শেখ হাসিনা সরকারকে সতর্ক করেছিল যে ছাত্রদের আন্দোলনের পিছনে র্যাডিকাল লোকজনের মদত আছে, জঙ্গি জিহাদিরা অস্ত্র নিয়ে ঢুকছে, এবং যে খুনোখুনি হচ্ছে, বলা হচ্ছে যে পুলিশ খুন করেছে,
কিন্তু এখানে জঙ্গি জেহাদিদেরও হাত ছিল। একটি বাচ্চা ছেলে জানলা বন্ধ করতে গেছিল, সম্ভবত বহুতলে থাকতো, তার মাথায় গুলি লাগে। এটা কি পুলিশ মেরেছিল? এই যে অন্তর্বর্তী সরকার যখন প্রথম এলো তখন তার স্বরাষ্ট্র উপদেষ্টা কে ছিলেন? অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাখাওয়াত। সাখাওয়াত সাহেব কি বললেন? যে বুলেট লেগে যাদের মৃত্যু হয়েছে তাদের শরীরে ময়নাতদন্তের পর যে বুলেট পাওয়া গেছে সেই বুলেট ন্যাটো বাহিনী ব্যবহার করে। তা ন্যাটো বাহিনীর বুলেট কি করে এলো বাংলাদেশে? বাংলাদেশের পুলিশ সেনাবাহিনী তো ন্যাটো বাহিনীর বুলেট ব্যবহার করে না, তাহলে কারা ব্যবহার করেছিল ন্যাটো বাহিনীর বুলেট? এই কথাটা বলার পর, হাটে হাঁড়ি ভেঙে দেওয়ার পর, সাখাওয়াতকে রাতারাতি স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সরিয়ে পাট ও বস্ত্র মন্ত্রকের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হলো। কেন? ঝুলি থেকে বেড়ালটা বার করে দিয়েছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত? যে পরিকল্পিত চিত্রনাট্য ছিল। যখন ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে গিয়ে জঙ্গি জেহাদি হিজবুত তাহরিরের মাতব্বর মাহফুজ আলমকে বললেন এই হচ্ছে মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড বলতে আমরা কি বুঝি? আপনারা সবাই জানেন মাস্টার মাইন্ড কারা হয়। পুরো পরিকল্পনাটা যারা ছকে, যারা পিছন থেকে নিয়ন্ত্রণ করে, সবসময় সামনে আসে না, তারাই মাস্টার মাইন্ড। তাহলে যে মাস্টার মাইন্ড, সে এই জঙ্গি জিহাদিদের সঙ্গে যুক্ত হয়ে পরিকল্পনা করে টাকা ছড়িয়ে বিদেশি শক্তির মদতে এই অভ্যুত্থান ঘটিয়েছিল। তাহলে ক্লিয়ার, কোনো সন্দেহ নেই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাকে অনেকে মহান করছে, সে মৌলানা ভাসানীর পালনবাদে দীক্ষিত, হুকুমতের আব্বানিয়া। কোথায় মৌলানা ভাসানী আর কোথায় এই জঙ্গি মাহফুজ? মৌলানা ভাসানী ভারতীয় উপমহাদেশের একজন নামকরা ব্যক্তিত্ব, তিনি বিতর্কিত, তিনি জামাতের রাজনীতির ঘোর বিরোধী ছিলেন। তার হুকুমতের আব্বানিয়াত যদি আপনারা পড়েন, অনেকেই জানেন, আমি এ নিয়ে বলবো না, তার মধ্যে সাম্য মৈত্রীর একটা বিষয় ছিল। তিনি সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী ছিলেন। মৌলানা ভাসানী উগ্রবাদকে, জামাতের মতাদর্শকে কোনোদিন সমর্থন করেনি। আর মাহফুজ হচ্ছে ঘোষিত জঙ্গি, হিজবুত তাহরিরের সদস্য। ইউনূস সরকারের দুষ্ট চতুষ্টয় আছে, মাহফুজ আলম, তারপরে এই যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, তারপরে নাহিদ ইসলাম, তারপরে ওই আসিফ মাহমুদ নাকি, আর বাইরে সার্জিস হাসনাতেরা রয়েছে, সব কটা হচ্ছে র্যাডিকাল। তার মধ্যে নাহিদের বাবা, আমি দেখছিলাম একটা ভিডিওতে, তিনি একটা স্কুলের প্রিন্সিপাল, সেই স্কুলের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একজন রত্ন। তারা এখন নিয়ন্ত্রক। যে ছবিগুলো সমাজ মাধ্যমে ঘুরছে, সেখানে কোথাও দেখেছেন যে হিন্দুরা সন্ত্রাসী কাজকর্মে যুক্ত হয়েছে? তারা মার খাচ্ছেন, তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যে আইনজীবীর মৃত্যু হয়েছে, তরুণ ছেলে, প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক। কিন্তু কারা এই হত্যাকাণ্ড করেছে, নিরপেক্ষ তদন্ত হোক, দুধ কা দুধ পানি কা পানি সামনে চলে আসবে। মৃত্যু কখনো কাম্য নয়। কিন্তু আপনি তদন্ত করলেন না, জঙ্গি জিহাদিরা বলতে শুরু করলো যে ইসকন করেছে এটা, অর্থাৎ ইসকনের গায়ে সন্ত্রাসবাদী সংগঠনের তকমা লাগিয়ে দাও। কারণ র্যাডিকাল ইসলাম তো সন্ত্রাসবাদকে মদত দেয়। পৃথিবীতে যত সন্ত্রাসবাদী হামলা হয় 99.99% সঙ্গে র্যাডিকাল ইসলাম যুক্ত, সারা বিশ্বের মানুষ জানে। তাই তাদের একটা অজুহাত দরকার, একটাকে দেখে দেওয়া দরকার। এই দেখো ইসকন হিন্দু সংগঠন, সনাতনী সংগঠন, এরাও সন্ত্রাসবাদ করে, আমরা একা নই। সেই জন্য পরিকল্পিত চিত্রনাট্য রচনা করা হচ্ছে। দেখুন, আমরা বাংলাদেশে যখন ডিমের অভাব, 4 কোটি ডিম দিয়েছি,
ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে গ্যাস যায়, কত ব্যবহার্য জিনিসপত্র ভারত থেকে বাংলাদেশ যায় তা গুণে শেষ করা যায় না। আর সেখানেই বলছে ভারতের আধিপত্যবাদ, সবকিছুতে ভারতের নাক কলানো, ভারত কলোনি করে রেখেছে, এর বিরুদ্ধে লড়াই ইত্যাদি ইত্যাদি। শুভেন্দু অধিকারী ঠিক বলেছেন, ভিসা দেওয়ার দরকার নেই এখন। এই কঠোর অবস্থান আমাদের নিতে হবে যদি এই ভায়োলেন্স বন্ধ না হয়। সমস্ত রকম পণ্য যারা ভারত থেকে বাংলাদেশ যায় সেই পণ্য চলাচল বন্ধ রাখতে হবে, সমস্ত ধরনের ভিসা বাতিল করতে হবে। কারণ আলাপ আলোচনায় প্রধানমন্ত্রী মোদির অনুরোধে এরা কিন্তু কোর্স কারেকশন করছে না, এরা সনাতনীদের বাংলাদেশের মাটি থেকে নির্মূল করে তাদের সম্পত্তি দখল করতে চাইছে এবং বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করতে চাইছে। যে বাংলাদেশে সনাতনীদের বা অন্য ধর্মাবলম্বীদের কোনো স্থান নেই, যদি থাকতে হয় তাহলে এই জঙ্গি জিহাদিদের অনুগ্রহের উপর বেঁচে থাকতে হবে। সনাতনীরা দেয়ালে পিঠ থেকে গেছে, তো এখন তারা বলছেন আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই, এই মাটি আমাদের, এই দেশ আমাদের, এখানে জন্মেছি, এর উপর আমাদের সমান অধিকার, এখানেই পঞ্চভূতে আমরা বিলীন হব। তাই তারা প্রতিবাদ করছেন, সভা করছেন, জঙ্গি জিহাদিদের রক্তচক্ষু উপেক্ষা করে প্রাণের ঝুঁকি নিয়ে তারা রাস্তায় নেমেছেন এবং চিন্ময় প্রভু সেই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন। সেই জন্যই তিনি রোষের মুখে পড়েছেন জঙ্গি জিহাদিদের। খুব সিম্পল, এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই। এখন ভারত যদি শেষ পর্যন্ত ভারত থেকে যেসব পণ্য বাংলাদেশে যায় তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে, একটা ভিসা যাতে না দেয় এবং সারা বিশ্ব জুড়ে জনমত তৈরি করে বাংলাদেশের উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপায়, ভালো হবে। আইএমএফ এর কাছে তো লোন চেয়েছেন, আইএমএফ মোটামুটি আমেরিকার নিয়ন্ত্রণাধীন। ট্রাম্প প্রশাসন আসছে, ভারত যদি গিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে বলে বাংলাদেশকে ঋণ দেবেন না, সেটা ভালো হবে। বাংলাদেশে আমাদের অনেক ইনভেস্টমেন্ট আছে, আমরা এখনো বলছি আমরা প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চাই, আমরা এখনো বিশ্বাস করি বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারতের সঙ্গে সুসম্পর্ক চান, তারা পিপল টু পিপল কন্ট্যাক্ট চান, সাংস্কৃতিক আদান প্রদান চান, ভারতে আসতে চান, চিকিৎসার জন্য ঘুরতে আজমের শরীফ যেতে চান, কিন্তু তারা পারছেন না। কেন পারছেন না? এর দায় তাদেরকেও নিতে হবে। তারা যদি জঙ্গি জেহাদিদের ভয়ে ঘরে খিল দিয়ে বসে থাকেন, যদি বাবা মারা তাদের ছেলেদের বলে বেরিও না, সমাজ মাধ্যমে পোস্ট করো না, বিপদে পড়বে, তত কিন্তু জঙ্গি জেহাদিদের আস্ফালন বাড়বে এবং সমস্ত রকম অসাম্প্রদায়িক চেতনা, গণতান্ত্রিক ভাবনা, মুক্ত মন বাধাপ্রাপ্ত হবে। তখনই জঙ্গিরা বলবে যে মুক্ত মনাদের জবাই কর, গণতন্ত্র প্রেমীদের জবাই কর। সন্ত্রাসী ইউনূস সরকারের লজ্জা করে না যখন পুলিশি নিরাপত্তায় দাঁড়িয়ে হেফাজতের সদস্যরা বলে একটা একটা ইস্কন ধরিয়া জবাই কর, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রকাশ্যে খুন করার হুমকি দিচ্ছে, স্লোগান দিচ্ছে, আর শান্তির নোবেল পুরস্কার প্রাপ্ত সন্ত্রাসী ইউনূস দেখেও না দেখার ভান করছে। আর ভারত যখন প্রতিবাদ করছে তখন বলছে অতিরঞ্জিত। আওয়ামী লীগের সমর্থক তো সনাতনীরা, আওয়ামী লীগের উপর মানুষের ক্ষোভ, সেই ক্ষোভের অভিঘাত পড়েছে সনাতনীদের। এটা কোনো ধর্মীয় কারণ নয়। আরে বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলো কেন সংখ্যালঘুদের বিশ্বাস আস্থা অর্জন করতে পারেনি? এই প্রশ্নের জবাব তো বিএনপিকে দিতে হবে, জামাতকে দিতে হবে। তারা যদি ধর্মীয় সংখ্যালঘুদের আস্থা অর্জন করত তাহলে ধর্মীয় সংখ্যালঘুরা শুধুমাত্র আওয়ামী লীগের
প্রতি তাদের আস্থা জানাতো না। এটা বিএনপি, জামাত, সমস্ত রাজনৈতিক দলের ব্যর্থতা। এইটা স্বীকার করার মুরদ নেই। যারা বলছে একটা একটা সনাতনী ধর, একটা একটা ইস্কন ধর, ধৈরা ধৈরা জবাই কর, সনাতনীদের, ধর্মীয় সংখ্যালঘুদের প্রাণে মারার হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো মুরদ নেই 85 বছরের সন্ত্রাসী বিদ্ধ ইউনূসের। দেখুন, 71-এর যে মুক্তিযুদ্ধ হয়েছিল না, সেই মুক্তিযুদ্ধে বাঙালি চেতনা, বাঙালি জাতীয়তাবাদ, বাংলা ভাষাকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের মানুষই, তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ পথে নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন। তারপর খান সেনাদের অত্যাচার, ইন্দিরা গান্ধী সারা বিশ্ব ঘুরে জনমত সংগ্রহ করেছিলেন। লড়াইটা খান সেনাদের বিরুদ্ধে প্রথম শুরু করেন বাংলাদেশের মানুষ। তারপর ভারত সরকার সাহায্য করে সৈন্য পাঠিয়ে, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়ে। নিক্সন কিসিঙ্গারের হুমকিকে অগ্রাহ্য করে বঙ্গোপসাগরে 7 ফ্লিট পাঠানো সত্ত্বেও ভারত সরকার পাকিস্তানের সঙ্গে যুদ্ধে অংশ নেয়। 2 সপ্তাহের কম সময়ের মধ্যে পাক সেনাকে সারেন্ডার করতে বাধ্য করে। আমাদের সেনাপ্রধান যখন বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন, তখন আমাদের সেনাপ্রধানের পিছনের দেওয়ালে যে ছবিটা ছিল, সেটা 71-এ পাকিস্তান সেনাবাহিনীর ভারতের কাছে আত্মসমর্পণের ছবি। তখন লেগেছিল 2 সপ্তাহের কাছাকাছি সময়। আর এখন ভারত 4র্থ বৃহত্তম অর্থনীতি, ভারতের সামরিক শক্তি, ভারতের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, ভারতের সৈন্য, ভারতের জনসংখ্যা, বেয়াদবি করলে 2 দিন সময় লাগবে। কিন্তু আবার বলছি, ভারত সম্প্রসারণবাদী রাষ্ট্র নয়। ভারত চায় বাংলাদেশে গণতন্ত্র থাকুক, শান্তি থাকুক, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়ুক। আমরা কখনো দাদাগিরি করি না। বাংলাদেশ ভারতের ক্লায়েন্ট স্টেট নয়। ভুল ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, জঙ্গি জেহাদিরা করছে, এবং বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী, যারা ঘোরতর সনাতন বিরোধী, ভারত বিরোধী, তারা এতে ধুয়ো দিচ্ছে। এখনো বিশ্বাস করি বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারতের সঙ্গে সুসম্পর্ক চান। এগিয়ে আসতে হবে তাদের। তারা প্রতিবাদ করুন, জনমত গঠন করুন। কি কি করছে ইউনূস সরকার 3.5 মাস ধরে, সারা বিশ্বে সেগুলোকে ছড়িয়ে দিন। কারণ আপনাদের দেশ, আপনাদের ভবিষ্যৎ, আপনাদের সন্তান সন্ততিদের ভবিষ্যৎ নির্ভর করছে আপনারা কিভাবে জঙ্গি জিহাদিদের প্রতিহত করবেন। ভারত তো প্রতিবেশী দেশ। যখন আমরা দেখব যে বাংলাদেশের মাটি থেকে ভারতকে রক্তাক্ত করার পরিকল্পনা হয়েছে, সেই পরিকল্পনার প্রমাণ ভারত সরকারের কাছে এসেছে, ভারতের উত্তর পূর্বকে অশান্ত করার চেষ্টা হচ্ছে, জঙ্গিদের ঢোকানো হচ্ছে, তখন ভারত চুপ করে থাকবে না, মিলিয়ে নেবেন। এটা নতুন ভারত, এখানে কোনো মিউ মিউ করার জায়গা নেই। কথা হবে চোখে চোখ রেখে। জাস্টিন ট্রুডো পর্যন্ত পিছু হটেছেন। অতএব প্রতিবাদ বাংলাদেশের মানুষকে করতে হবে। তাদেরকে প্রমাণ করতে হবে তাদের মধ্যে গণতান্ত্রিক চেতনা, অসাম্প্রদায়িক মানসিকতা এখনো আছে। তারা বাংলাদেশ যে দ্বিতীয় আফগানিস্তান হোক সেটা চান না। এই লড়াইটা তাদের লড়তে হবে। দেখবেন সারা বিশ্বের জনমত আপনাদের পক্ষে থাকবে। যখন আমরা দেখব যে বাংলাদেশ জঙ্গিবাদকে সরাসরি মদদ দিচ্ছে, জঙ্গিরা ঘাঁটি গাড়ছে, ভারতকে রক্তাক্ত করার পরিকল্পনা করছে, সে সম্পর্কে আমাদের সুনির্দিষ্ট তথ্য থাকলে ভারত সরকার চুপ করে বসে থাকবে না। কারণ 140 কোটি মানুষের
নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ভারত সরকারের। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বাংলাদেশের মানুষ ঠিক করবেন। তারা যদি চান যে জঙ্গিবাদ বাংলাদেশের নতুন আদর্শ হোক, গো টু হেল। আর তারা যদি চান যে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক, বাংলাদেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রাখবো, রাস্তায় নামুন, জঙ্গিদের বিরুদ্ধে প্রতিবাদ করুন। পৃথিবীর প্রত্যেকটা দেশে সংখ্যাগরিষ্ঠের কর্তব্য হলো সংখ্যালঘুকে নিরাপত্তা দেওয়া। ভারতবর্ষে বাংলাদেশে যে সংখ্যক মুসলমান থাকেন তার থেকে বেশি মুসলমান থাকেন। এখানে যে বিচ্ছিন্ন ঘটনা হয় না তা নয়, অস্বীকার করছি না, হয়, কিন্তু এ ফিউ টু ফিউ। বাবরি মসজিদের ধ্বংস আমাদের জাতীয় লজ্জা। স্বয়ং আদবানিজি বলেছিলেন আমার জীবনের সবচেয়ে কালো দিন। কিন্তু এখন তো রাম মন্দির হয়ে গেছে, শতবর্ষের সাধনা রাম মন্দির স্থাপনা। মুসলমান ভাই বোনেদের মনে আঘাত লেগেছিল, কিন্তু তারা স্বীকার করে নিয়েছেন বাস্তবতা। তাদের জন্য জমি দেওয়া হয়েছে, সেখানে তারা মসজিদ করবেন, দাতব্য চিকিৎসালয় করবেন। গরু আমাদের গোমাতা বলি। আপনারা ভারত বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে সংবাদপত্রের অফিসের সামনে গরু জবাই করবেন, এটা সনাতনী ভাবাবেগে আঘাত লাগে। যত আপনারা এই ধরনের কাণ্ড ঘটাবেন, যত আপনারা সনাতন বিরোধী জিগির তুলবেন, যত আপনারা ইসকনকে সন্ত্রাসবাদী সংগঠন বলে চিহ্নিত করার চেষ্টা করবেন, সার্বিকভাবে সনাতনীদের উপাসনালয়কে অপবিত্র করবেন, জেনে রাখবেন এই ভারতবর্ষেও তখন মসজিদে মসজিদে গিয়ে শিবলিঙ্গ খোঁজার কাজ শুরু হবে। এবং ভারতবর্ষের বড় সংখ্যক মানুষ তখন এই দাবিকে সমর্থন করবে, কারণ তারা দেখবে যে সনাতনীরা পড়শি বাংলাদেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে থাকছেন, তাদের উপর অত্যাচার হচ্ছে ভারত সরকারের বারবার বলা সত্ত্বেও। তখন তারাও কিন্তু এই ধরনের উদ্যোগকে সমর্থন করবেন বা করতে পারেন। করবেনই বলছি না, করতে পারেন, সম্ভাবনা আছে। এই বিষয়গুলো বাংলাদেশের মানুষকে ভেবে দেখার জন্য অনুরোধ করব। দেশটা আপনাদের স্থির করতে হবে, আপনাদের ভবিষ্যৎ, আপনাদের দেশের ভবিষ্যৎ। আপনারা কি বিকাশশীল দেশের তকমা রাখতে চান, নাকি আফগানিস্তানের মতো দুনিয়া থেকে বিচ্ছিন্ন দ্বীপের মতো থাকতে চান? চয়েস ইজ ইয়োর্স। হ্যাঁ, আরেকটা কথা বলি, ভারতীয় উপমহাদেশে সনাতনীরা আক্রান্ত হলে ভারত কথা বলবে, পিরিয়ড। কারণ এই ভারতীয় উপমহাদেশে সনাতনীদের নৈতিক অভিভাবক ভারত। কারুর বাধা আমরা শুনব না, আমরা কথা বলবো, ব্যবস্থা নেওয়ার জন্য কূটনৈতিক পথে আলাপ আলোচনা করব, বিশ্বে জনমত গড়ে তুলব, করবই। যতদিন না বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ হচ্ছে, ভারত সরকার পদক্ষেপ নেবে কূটনৈতিকভাবে। কি কি পদক্ষেপ? জনমত গঠন, প্রয়োজনে আর্থিক অবরোধ, প্রয়োজনে বাংলাদেশকে বিশ্বের রাজনীতিতে কোণঠাসা করার চেষ্টা। যদি সন্ত্রাসী ইউনূসের সরকার কোর্স কারেকশন করে, আমরা দেখব কথার কথা নাকি কথা ও কাজের মধ্যে মিল আছে। যদি আমরা স্যাটিসফাইড হই, যদি ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তা নিয়ে নিশ্চিত হন, কোনো সমস্যা নেই। কিন্তু ইউনূস সরকারের কথায় ও কাজে যদি কোনো মিল না থাকে, যদি সংখ্যালঘুদের উপর অত্যাচারকে অতিরঞ্জিত আখ্যা দেয়া হয়, ভারতের তৈরি ন্যারেটিভ বলা হয়, জেনে রাখুন এই নতুন ভারত চুপ করে বসে থাকবে না। এটুকু জেনে রাখুন, ভারতবর্ষ এখন চতুর্থ বৃহত্তম আর্থিক শক্তি। এটা ভারতীয় উপমহাদেশ।
ভারতবর্ষকে বাদ দিয়ে আমেরিকার পক্ষে সম্ভব নয় এই অঞ্চলে তাদের স্বার্থ সুরক্ষিত রাখা। এবং আমেরিকার রায় রাডিকাল ইসলামের বিরুদ্ধে রায়, আর বাংলাদেশে যদি রাডিকাল ইসলামের বারবারন্ত হয়েছে, যদি আরো হয়, জেনে রাখবেন কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে বাংলাদেশকে। এবং সেই পরিস্থিতি থেকে পরিত্রাণের পথ বাংলাদেশের মানুষের কিন্তু জানা নেই, ইউনূসেরও জানা নেই। ৮৬ বছরের বৃদ্ধ জীবনের উপান্তে এসে মৌলবাদী জঙ্গিদের সহায়তায় ক্ষমতায় থাকতে চাইছে লোভী ইউনূস, সুদী ইউনূস। কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্ম তারা কি এই বৃদ্ধ সুদখোরের হাতে দেশের ভবিষ্যৎ ছেড়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমাবেন? চয়েসটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে।